হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ম্যাথ ম্যানিয়া। 26th জুলাইয়ের কারেন্ট অ্যাফেয়ার স্টার্ট করছি। আজকের ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে থাকছে, একজন ভারতীয় ব্রিক্সের স্টিয়ারিং কমিটির অ্যাডভাইজার নিযুক্ত হলেন। আমাদের একটি প্রতিবেশী দেশে 100 টেক্সট বুককে ব্যান করে দেওয়া হলো। জলপথে পণ্য পরিবহন বাড়ানোর জন্য 3 বছরের জন্য পণ্য পরিবহন কর মকুব করা হলো। নতুন ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্টে ব্যাঙ্কগুলোর এনপিএ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হলো। মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ দেশের 50,000 পঞ্চায়েতে অনলাইন অডিটের ব্যবস্থা করার কথা ঘোষণা করলো, ইত্যাদি ইত্যাদি। আমার সম্পর্কে বলি, আমার নাম উৎপল মিত্র। আমি এমএসসি করেছি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের রাজাবাজার সায়েন্স কলেজ থেকে। এর আগে আমি স্কুল টিচার ছিলাম, এখন ডব্লিউবিসিএস গ্রুপেতে আছি, ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে। ফার্স্ট কোশ্চেন স্টার্ট করছি। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ অনারারি অ্যাডভাইজার টু স্টিয়ারিং কমিটি ফর ব্রিক্স চেম্বার অফ কমার্স। বলছে ব্রিক্সের যে চেম্বার অফ কমার্স আছে তার স্টিয়ারিং কমিটির অনারারি অ্যাডভাইজারকে নিযুক্ত হলেন। অনারারি অ্যাডভাইজার মানে হচ্ছে কোনো পয়সা ছাড়া, পারিশ্রমিক ছাড়া, সে সাম্মানিক পদ, ঠিক আছে। সাম্মানিক অ্যাডভাইজার নিযুক্ত হলেন ব্রিক্সের একজন ভারতীয়। তার নাম কি? এখানে আনসারটা হচ্ছে সাহিল শেঠ। সাহিল শেঠ ইনি কি নিযুক্ত হলেন? অনারারি অ্যাডভাইজার টু দ্য স্টিয়ারিং কমিটি ফর ব্রিক্স। ওকে, এবার এখানে ব্রিক্স সম্পর্কে অনেক কিছু আমাদের জানতে হবে। ব্রিক্সটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। ব্রিক্স তৈরি হয়েছিল 2009-এ। যখন তৈরি হয়েছিল ওর নাম ছিল ব্রিক, BRIC। ব্রিক মানে বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না। 2010-এ সাউথ আফ্রিকা যুক্ত হয়, সাউথ আফ্রিকার জন্য এস, নাম হয় ব্রিক্স। ওকে, ব্রিক্সের যে সামিটগুলো হয়, লাস্ট ব্রিক্স সামিট হয়েছিল 2019-এ নভেম্বর মাসে। 11th ব্রিক্স সামিট হয়েছিল ব্রাজিলে। ওকে, বাই দ্য ওয়ে ব্রিক্সের নামটা দেখো, BRICS। সামিটগুলো এভাবেই হয়, প্রথম বিতে হলে পরের বার আরতে হবে, তারপরের বার আই, তারপরে সি, তারপরে এস, এরমভাবে। বি ফর ব্রাজিলে 2019-এ হয়েছিল নভেম্বর মাসে, তাহলে 2020-তে আর ফর রাশিয়াতে হবে। ব্রিক্সের একটা ব্যাংক আছে, ব্রিক্স ব্যাংক, যার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা ব্রিক্স ব্যাংক। সেটা তৈরি হয়েছিল 2014-এ তৈরি হয়েছিল, এটা 2014-এ, যার হেডকোয়ার্টার হচ্ছে সাংহাই, চায়নাতে। আর এখন প্রেসিডেন্ট আছে মার্কস ট্রয়জো। সেকেন্ড কোশ্চেন স্টার্ট করছি। হুইচ নেশন হ্যাজ ব্যান্ড ওভার 100 টেক্সট বুকস ফর কন্টেইনিং অবজেকশনেবল কন্টেন্ট? অবজেকশনেবল কন্টেন্টের জন্য, কন্টেন্ট থাকার জন্য 100-র উপর টেক্সট বুককে ব্যান করে দিয়েছে একটি দেশ। সেই দেশটার নাম কি? দেশটার নাম হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্স, পাকিস্তানেও একটা পাঞ্জাব আছে, আমাদের ইন্ডিয়াতে যেমন পাঞ্জাব আছে, পাকিস্তানেও পাঞ্জাব আছে। পাকিস্তানি পাঞ্জাবের যে গভর্নমেন্ট আছে, পাঞ্জাব গভর্নমেন্ট, 100-র উপর টেক্সট বুককে ব্যান করেছে। ব্যান করেছে এই জন্য, বেসিক্যালি 3টে মেন রিজন হচ্ছে ব্যান করার পেছনে। ফার্স্ট রিজন হচ্ছে কি, পিওকে মানে পাক অকুপায়েড কাশ্মীর যেটা আছে, পাক অকুপায়েড কাশ্মীর, সেটাকে ওদের দেশের যে তোমার পার্ট হিসাবে দেখানো হয়নি, মানে পাকিস্তানের পার্ট হিসাবে পিওকে দেখানো হয়নি। এটা একটা ফার্স্ট অবজেকশন ছিল, ওদের বইগুলোতে দেখানো হয়নি, ঠিক আছে। সেকেন্ড অবজেকশন হচ্ছে পাকিস্তানের যে ফাউন্ডার আছে মোহাম্মদ আলী জিন্না বা কায়েদে আজম, মোহাম্মদ আলী জিন্নাকে কায়েদে আজমও বলা হয়। এই মোহাম্মদ আলী জিন্নার ডেট অফ বার্থ ভুল আছে। এছাড়া পাকিস্তানের ন্যাশনাল পোয়েট যিনি আছেন, ন্যাশনাল পোয়েট মোহাম্মদ ইকবাল, তার ডেট অফ বার্থ ভুল আছে কিছু কিছু বইতে, ওই জন্য বইগুলোকে ব্যান করা হয়েছে। বাই দ্য ওয়ে, মোহাম্মদ ইকবাল হচ্ছে সারে জাহাজে আচ্ছা বলে যে গানটা আছে, সারে জাহাজে আচ্ছা, এইটার রচয়িতা হচ্ছেন মোহাম্মদ ইকবাল, যিনি কিনা পাকিস্তানের পোয়েট। তার ডেট অফ বার্থ ভুল আছে কিছু কিছু বইতে। থার্ড যে অবজেকশনটা রয়েছে সেটা হচ্ছে কিছু কিছু বই যেটা করেছে যে 2 নেশন থিওরি যেটা ছিল, মুসলিম লীগের যে 2 নেশন থিওরি ছিল, যার জন্য পাকিস্তান দেশটা তৈরি হয়, বেসিক্যালি 2 নেশন থিওরির এগেনস্টে কথা বলছে কিছু কিছু বই, সেই নিয়ে ওই বইগুলোকে ব্যান করে দিয়েছে। অল ইন্ডিয়া মুসলিম লীগ 1906-এ তৈরি হয়েছিল। অল ইন্ডিয়া মুসলিম লীগ তৈরি হয়েছিল 1906-এ। কে তৈরি করেছিলেন? ঢাকার যে নবাব ছিলেন, নবাব সলিমুল্লাহ তৈরি করেছিলেন 1906-এ অল ইন্ডিয়া মুসলিম লীগ, যার হেডকোয়ার্টার হচ্ছে লখনৌ। অল ইন্ডিয়া মুসলিম লীগের হেডকোয়ার্টার লখনৌ। আর তখন প্রেসিডেন্ট ছিলেন আগা খান। আর এই মোহাম্মদ ইকবালের কথাটা এসছে, মোহাম্মদ ইকবাল সম্পর্কে আমরা অলরেডি বলেছি, পাকিস্তানের ন্যাশনাল পোয়েট, আর হচ্ছে সারে জাহাজে আচ্ছা গানটার রচয়িতা। আর মোহাম্মদ ইকবাল ফার্সি আর উর্দুতে নিজের কবিতা গান রচনা করতেন। মুসলিম লীগের 2 নেশন থিওরি যেটা ছিল, 2 নেশন থিওরি অফ অল ইন্ডিয়া মুসলিম লীগ যেটা ছিল, সেটা হচ্ছে যে মুসলিম এবং হিন্দু দুটো ধর্ম নয়, বরং দুটো আলাদা জাতি আছে। মুসলিম এবং হিন্দু দুটো ধর্ম নয়, দুটো আলাদা জাতি আছে, এটাই ছিল অল ইন্ডিয়া মুসলিম লীগের 2 নেশন থিওরি।
থার্ড কোশ্চেন স্টার্ট করছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লংগেস্ট ওয়াটারওয়ে ইন ইন্ডিয়া। বলছে নিচের কোনটা সবচেয়ে বড়, সবচেয়ে লম্বা জলপথ, ভারতের সবচেয়ে লম্বা জলপথ নিচের কোনটা। আচ্ছা, এই কোশ্চেনটা স্ট্যাটিক জিকের কোশ্চেন। এটা এখানে কেন আলোচনা করছি সেটা নিয়ে বলি। রিসেন্টলি মিনিস্ট্রি অফ শিপিং কি বলেছে যে জলপথগুলোতে পণ্য পরিবহন বাড়ানোর জন্য আগামী 3 বছরের জন্য জল পরিবহন কর মুকুব করে দিয়েছে। আগামী 3 বছরের জন্য জল পরিবহন কর মুকুব করে দিয়েছে, ঠিক আছে। তো এই জন্য এটা নিউজে এসছে, তাই এই কোশ্চেনটা আমরা এখানে পড়ছি। বাই দ্য ওয়ে, IWAI ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, যেটা তৈরি হয়েছিল 1986-এ। হেডকোয়ার্টার হচ্ছে নয়ডা, উত্তরপ্রদেশ। এই ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়াই দেখে আমাদের পুরো জলপথ সংক্রান্ত সব ব্যবস্থা, সব কাজকর্ম, সব কিছুই এটাই দেখে। ভারতবর্ষের টোটাল নেভিগেবল মানে যেখান দিয়ে জল পরিবহন সম্ভব, সেটার লেন্থ হচ্ছে মানে টোটাল প্রায় 14,500 কিলোমিটার, 14,500 কিলোমিটার মতো নেভিগেবল রুট আছে। সেখানে বেশিরভাগটাই নদী, এছাড়া ক্যানাল, ব্যাকওয়াটার, এগুলো দিয়েও নেভিগেবল রুট হয়। ওকে, বাই দ্য ওয়ে, এখানে যে আনসারটা সেটা হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 1। ভারতের সবচেয়ে লম্বা ওয়াটারওয়ে সেটা হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 1। আমাদের দেশের টোটাল 6খানা ন্যাশনাল ওয়াটারওয়েজ আছে। যেমন ন্যাশনাল হাইওয়ে হয়, সেরকম ন্যাশনাল ওয়াটারওয়ে হয়, ঠিক আছে। ন্যাশনাল ওয়াটারওয়েগুলো এই IWAI এর আন্ডারে, ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এইবার এই ন্যাশনাল ওয়াটারওয়েজগুলোর মধ্যেই 6টা ন্যাশনাল ওয়াটারওয়েজ বললাম, 6খানা আছে টোটাল। তার মধ্যে সবচেয়ে লম্বা হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে 1, যেটা কোথায়, যেটা হচ্ছে গঙ্গা নদীর ওপর। গঙ্গা, ভাগীরথী আর হুগলি, এই পুরোটার ওপর জুড়ে আছে ন্যাশনাল ওয়াটারওয়ে 1। এলাহাবাদ থেকে হলদিয়া অবধি, এলাহাবাদ মানে প্রয়াগরাজ থেকে হলদিয়া অবধি প্রায় 1600 কিলোমিটার লম্বা এই সবচেয়ে লংগেস্ট ন্যাশনাল ওয়াটারওয়ে। 1600 কিলোমিটার লম্বা, যেটা গঙ্গার ওপরে, এলাহাবাদ থেকে হলদিয়া। সেকেন্ড যে ন্যাশনাল ওয়াটারওয়ে আছে ওটা হচ্ছে ব্রহ্মপুত্রের ওপর, ধুবড়ি থেকে সাদিয়া অবধি। আর বাই দ্য ওয়ে, এই 6খানা ওয়াটারওয়ে তোমরা স্ক্রিনে আমি তোমাদের দিয়ে দিচ্ছি পরপর, তোমরা দেখে স্ক্রিনশট নিয়ে লিখে একটু পড়ে নিতে পারো। পরপর দেখে নাও, সবগুলো 6টাই পরপর আসবে। ফোর্থ কোশ্চেন স্টার্ট করছি, হুইচ অর্গানাইজেশন রিলিজেস ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট। কোন অর্গানাইজেশনটা ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট পাবলিশ করে? এই ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট কি? বেসিক্যালি আমাদের দেশের বর্তমান অবস্থা, ব্যাংকিং, ইকোনমিক, পুরো সিস্টেমটার কী অবস্থা, ইকোনমি কীভাবে চলছে, ইকোনমি কোন দিকে যাচ্ছে, ফিউচারে কী হবে, ফিউচার আউটলুক কী থাকবে, সেইগুলো নিয়ে যে রিপোর্টটা হয় সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট। আর এটা পাবলিশ করে RBI, ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট পাবলিশ করে RBI। রিসেন্টলি জুলাই মাসে RBIয়ের ফিনান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট এসছে। সেখানে একটা খুব মেজর কনসার্ন রেইজ করা হয়েছে যে ভারতবর্ষে এই মুহূর্তে যে শিডিউল্ড কমার্শিয়াল ব্যাঙ্কগুলো আছে তার NPA এর পরিমাণ, NPA মানে হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। NPA টার্মটা খুব শুনেছো তোমরা হয়তো। NPA মানে হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট, মানে কোনো টাকা ব্যাংক যখন লোন দেয় সেই টাকা 90 দিনের মাঝে যদি কোনো রকম ইন্টারেস্ট, মানে 3 মাসের মধ্যে, ধর আজকে লোন দিল, 3 মাসের মধ্যে তার কোনো ইন্টারেস্ট বা প্রিন্সিপাল যদি ফেরত না আসে তাকে নন পারফর্মিং অ্যাসেট বলা হয়। যে কোনো সময় যদি 3 মাসের জন্য প্রিন্সিপাল বা ইন্টারেস্ট আসা বন্ধ হয়ে যায় সেটাকে NPA-তে ফেলে দেওয়া হয়, মানে তার ফেরত আসার চান্সেস কমে গেল। গ্রস নন পারফর্মিং অ্যাসেট GNPA যেটা আছে সেটা 8.5% ছিল মার্চ 2020-তে, ঠিক আছে। এবার RBI যেটা প্রেডিক্ট করছে এটা বেড়ে হয়তো 12.5 হয়ে যাবে মার্চ 2021-এ, মানে এতটা পরিমাণ NPA বেড়ে যাবে। কি কারণ? এই কোভিড-19 প্যান্ডেমিকের জন্য রিকভারি রেটটা খুব কমে গেছে। রিকভারি রেট মানে ব্যাংকে টাকা ফেরত কম আসছে। যারা লোন নিয়েছিল বেশিরভাগ ব্যাংকই ওয়েভার দিয়ে রেখেছে, 6 মাসের মোরাটোরিয়াম দিয়ে রেখেছে, তোমরা জানো SBI মোরাটোরিয়াম দিয়ে রেখেছে, মানে 6 মাসের জন্য কেউ EMI না দিলেও চলবে, মানে ব্যাংকে টাকা ফেরত কম আসছে। টাকা ফেরত কম আসা মানেই NPA বেড়ে যাচ্ছে। সেটা কতটা বাড়বে, তাছাড়া এই প্যান্ডেমিকের জন্য ইকোনমিক যে বিশাল একটা ধাক্কা খাচ্ছে, তার জন্য প্রচুর পরিমাণ জবলেস হবে, প্রচুর লোকের চাকরি যাবে, ইনকাম কমবে, তার জন্য অনেক যে ঋণগুলো ব্যাংক দিয়েছে সেগুলো রিকভারি কম হবে, তাতে NPA তৈরি হবে। সেই NPAটা বলছে, গ্রস NPAটা যেটা 8.5% ছিল মার্চ 2020-তে, ওটা দাঁড়াতে পারে 12.5%
মার্চ 2021, যেটা একটা বড় সড়ো কনসার্ন, মানে এটা ব্যাঙ্কগুলোর জন্য একটা বেশ বড় ব্লো হবে, ব্যাঙ্কগুলোকে ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হবে। বাই দ্য ওয়ে, আরবিআই সম্পর্কে আমরা পুরোনো ক্লাসে অলরেডি ডিসকাস করে ফেলেছি, এখানে দু একটা জিনিস আরেকটু ডিসকাস করে নিই। আরবিআইয়ের এই মুহূর্তে গভর্নর আছেন শক্তিকান্তা দাস, ওকে, 25th গভর্নর। আরবিআইয়ের 4জন ডেপুটি গভর্নর হয়, এই 4জন ডেপুটি গভর্নরের নাম আমাদের জানতে হবে। এই মুহূর্তে যদিও 4জন নেই, এস বিশ্বনাথন রিটায়ার করে গেছেন, তো এখন 3জন আছেন। খুব তাড়াতাড়ি আরেকজনের রিক্রুটমেন্ট হবে, এলে তোমরা সঙ্গে সঙ্গে পড়ে নেবে। এই মুহূর্তে 3জন ডেপুটি গভর্নর আছেন, 4জনে থাকার কথা। 3জন ডেপুটি গভর্নর কে কে? বিপি কানুঙ্গ, এম কে জৈন আর মাইকেল পাত্রা। মাইকেল পাত্রা রিসেন্টলি রিক্রুট হয়েছে। 5th কোশ্চেন স্টার্ট করছি আজকের, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। দ্য মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ হ্যাজ ডিসাইডেড টু কন্ডাক্ট অ্যান অনলাইন অডিট অফ অ্যাকাউন্টস। দ্য গ্র্যান্ট দে অডিট আর ফ্রম দ্য হুইচ অফ দ্য ফলোইং সোর্সেস। বলছি মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ কী করছে, ডিসাইড করেছে অনলাইন অডিট করবে কাদের? পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউট যেগুলো আছে, মানে গ্রাম পঞ্চায়েতগুলো যেগুলো আছে, প্রায় 50,000 গ্রাম পঞ্চায়েতের অডিট হবে, অনলাইন অডিট হবে। যেহেতু কোভিড-19 প্যান্ডেমিকের জন্য ফিজিক্যাল অডিট, এখন পেপার অডিট সম্ভব নয়, তাই অনলাইন অডিট হবে। এখানে কোশ্চেনটা হচ্ছে অনলাইন অডিটটা যেটা হবে সেই কোন গ্র্যান্টার হবে? অনলাইন অডিটটা কোনো একটা গ্র্যান্টের হবে, যে টাকাগুলো পায় সেই টাকার তো অডিট হবে। সেই টাকাগুলো কোথা থেকে পাচ্ছে? অ্যাকচুয়ালি পঞ্চায়েতগুলো, আমাদের যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে, মোটামুটি 3টে জায়গা থেকে টাকা পায়, মোটামুটি 3টে মেন সোর্স আসে, ঠিক আছে? আরও কিছু সেকেন্ডারি সোর্স আছে, আমরা বলছি সেগুলো। মেন সোর্স বলতে যেগুলো রিকমেন্ডেশন অফ ফিনান্স কমিশন, মানে ফিনান্স কমিশন, সেন্ট্রাল ফিনান্স কমিশন যেটা হয়, তার রিকমেন্ডেশনের মাধ্যমে লোকাল বডি গ্র্যান্টস হিসাবে পঞ্চায়েতি রাজে টাকা আসে ফিনান্স কমিশনের রিকমেন্ডেশন থেকে। সেই টাকাটা আরেকটা হয়, ধরো সেন্ট্রালি বিভিন্ন সেন্ট্রালি স্পন্সর্ড স্কিম যেগুলো আছে, সেই স্কিমের মাধ্যমে তোমার পঞ্চায়েতগুলোতে টাকা আছে, গ্রাম পঞ্চায়েতগুলোতে। এছাড়া স্টেট ফিনান্স কমিশন, তার রিকমেন্ডেশনের মাধ্যমে স্টেট গভর্নমেন্ট থেকে কিছু টাকা যাবে। এইগুলো হচ্ছে 3টে প্রাইমারি সোর্স কার? পঞ্চায়েতি রাজের টাকার ইনকামের। এছাড়াও কিছু আলাদা সোর্সেস আছে, যেমন ট্যাক্সেস অন প্রপার্টি, ল্যান্ড, গুডস অ্যান্ড ক্যাটেল, ভেরিয়াস টাইপ অফ ফাইন কালেক্ট করা হয় যেগুলো, তারপর ডোনেশন কালেকশন যেগুলো হয় মানে গ্রামের লোকেদের থেকে, ঠিক আছে? আর তার মধ্যে সবচেয়ে মেন সোর্স হচ্ছে ফিনান্স কমিশনের যে গ্র্যান্টটা হয়, ফিনান্স কমিশনের গ্র্যান্ট, এটা মেন সোর্স টোটাল টাকার হিসাব বুঝলে। এবার এর মধ্যে যেটা অডিট হচ্ছে সেটা হচ্ছে ফিনান্স কমিশনের রিকমেন্ডেশন, অপশন ডি, ফিনান্স কমিশনের রিকমেন্ডেশন থেকে যে টাকাটা আসে সেন্ট্রাল ফিনান্স কমিশন থেকে, সেইটারই অডিট করার কথা বলা হচ্ছে। এই কোশ্চেনে অনেকগুলো ইম্পর্টেন্ট পার্ট রয়েছে, সেটা হচ্ছে এই মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ। প্রথমে মিনিস্ট্রি অফ পঞ্চায়েতি রাজ, এই মুহূর্তে মিনিস্টার ইনচার্জ বা এমআইসি আছেন নরেন্দ্র সিং তোমার। ভারতবর্ষে পঞ্চায়েতি রাজ প্রথমবার ইন্ট্রোডিউস হয়, ভারতবর্ষে পঞ্চায়েতি রাজ প্রথমবার ইন্ট্রোডিউস হয় 22 অক্টোবর, মানে গান্ধী জয়ন্তীর দিন, 1959। 2 অক্টোবর 1959 প্রথমবার ভারতবর্ষে পঞ্চায়েতি রাজ ইমপ্লিমেন্ট হয়। কোথায়? নাগর ডিস্ট্রিক্ট, রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে, ওকে। ভারতবর্ষের পঞ্চায়েতি রাজ যে ব্যাপারটা, সেটা সংবিধানে আমাদের পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনের কথা আছে। কবে ইনক্লুড হলো? 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল 1992-তে, এর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ভারতের সংবিধানে ঢোকে। কোথায় ঢোকে? পার্ট 9A, ওকে। এইবার আসি পঞ্চায়েতি রাজ ব্যবস্থাটা ভারতবর্ষে কেমন। ভারতবর্ষে পঞ্চায়েতি রাজ হচ্ছে 3 টায়ার সিস্টেম, 3টে টায়ার হয়, মানে 3টে পার্টে আসে। কীরকম? একটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত, সবার নিচে লোয়ার পার্ট হচ্ছে গ্রাম পঞ্চায়েত, যেটা গ্রাম লেভেলে হয়। এরপরে সেকেন্ড টায়ারটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, সেকেন্ড টায়ার হচ্ছে পঞ্চায়েত সমিতি, যেটা ব্লক লেভেলে হয়। থার্ড টায়ারটা হচ্ছে জেলা পরিষদ, যেটা ডিস্ট্রিক্ট লেভেলে হয়। 3টে টায়ার কী কী পড়লাম? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। গ্রাম পঞ্চায়েত গ্রাম লেভেলে, পঞ্চায়েত সমিতি ব্লক লেভেলে, আর জেলা পরিষদ ডিস্ট্রিক্ট লেভেলে, ঠিক আছে? এবার আমাদের দেশের বেশিরভাগ তোমার যে স্টেট বা ইউনিয়ন টেরিটরি আছে, সব জায়গাতেই পঞ্চায়েতি রাজ সিস্টেমটা, এই 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেমটা চলছে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কোন কোন স্টেট এবং ইউনিয়ন টেরিটরিতে এখনও অবধি পঞ্চায়েতি রাজ সিস্টেম নেই। ভারতবর্ষে এরকম স্টেট এবং ইউনিয়ন টেরিটরি আছে, সেগুলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলো। এবার এই পঞ্চায়েতি রাজ সিস্টেম নিয়ে দুখানা কমিটি খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি,
যেটা 1957 তৈরি হয়েছিল। বলবন্ত রায় মেহতা কমিটি 1957 তৈরি হয়েছিল। সেই কমিটির রেকমেন্ডেশনেই এই এখনকার যে পঞ্চায়েতি রাজ সিস্টেম দেখতে পাচ্ছ 3 টায়ার সিস্টেম, এই কমিটির রেকমেন্ডেশনেই এটা তৈরি হয়েছিল। ঠিক আছে, বলবন্ত রায় মেহতা কমিটি কিন্তু পঞ্চায়েতি রাজের জন্য হয়নি, হয়েছিল কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামকে তোমার এক্সামাইন করার জন্য। সেই কমিটির রেকমেন্ডেশনে এসেছিল যে ডিসেন্ট্রালাইজ করা হোক, মানে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হোক। সেখানে 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেমের কথা বলা হয়েছিল। সেই কমিটির রেকমেন্ডেশনে ভারতবর্ষে প্রথমবার 1959 2 অক্টোবর পঞ্চায়েতি রাজ সিস্টেম লাগু হয়। এরপরেও ভারতবর্ষে আরেকটা কমিটি হয়েছিল, সেটা পঞ্চায়েতি রাজ সিস্টেমটাকে এক্সামাইন করার জন্য। সেটা হচ্ছে 1977 সেই কমিটিটা হচ্ছে অশোক মেহতা কমিটি। সেই কমিটির রেকমেন্ডেশন ছিল যে পঞ্চায়েতি রাজ সিস্টেমটাকে 3 টায়ার থেকে 2 টায়ারে করে দেওয়া হোক, কিন্তু সেটা অবভিয়াসলি লাগু হয়নি। আমাদের ভারতবর্ষে এখন 3 টায়ার সিস্টেমই চলছে। এখানে আরেকটা জায়গা হচ্ছে, যেহেতু আনসারটা ফিনান্স কমিশনের গ্র্যান্ড, আর ফিনান্স কমিশনটা আমাদের একটু জানতে হবে। ফিনান্স কমিশন সম্পর্কে ডিটেলসে শোনো। ফিনান্স কমিশন তৈরি হয় সংবিধানের আর্টিকেল 280 অনুযায়ী। আর্টিকেল 280 মানে সংবিধানে আছে, তার মানে এটা সাংবিধানিক সংস্থা বা তোমার কনস্টিটিউশনাল বডি। ফিনান্স কমিশন কনস্টিটিউশনাল বডি। এই মুহূর্তে ভারতবর্ষে 15th ফিনান্স কমিশন চলছে। 15th ফিনান্স কমিশন। ফার্স্ট ফিনান্স কমিশন চালু হয়েছিল 1951-এ। ফার্স্ট ফিনান্স কমিশন 1951-এ, আর তার চেয়ারম্যান ছিলেন কেসি নিয়োগী। আর এই 15th ফিনান্স কমিশন যেটা এখন চলছে, 15th ফিনান্স কমিশনের কর্মকাল হচ্ছে 2020 থেকে 2025। ফিনান্স কমিশনের কর্মকাল 2020 থেকে 2025। এই ফিনান্স কমিশনের চেয়ারম্যান আছেন এন.কে. সিং। 15th ফিনান্স কমিশনের চেয়ারম্যান হচ্ছেন এন.কে. সিং, যেটা কাজ করবে 2020 থেকে 2025। বাই দ্য ওয়ে, এই ফিনান্স কমিশনটা 5 জনের একটা বডি। 5 জন মেম্বার থাকবে ফিনান্স কমিশনে, ঠিক আছে? একজন চেয়ারম্যান আর 4 জন নর্মাল মেম্বার। প্রত্যেকটা মেম্বার প্লাস চেয়ারম্যান 5 বছরের জন্য নিযুক্ত হন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। আর যদি পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন চাও তাহলে সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও।